আমেরিকার হামলার শঙ্কা ইরান সহ 5 দেশ, এরই মধ্যে পেয়েছে ট্রাম্পের হুমকি। কেন এসব দেশ দখলে চান তিনি, কি বলছেন বিশ্লেষকরা? এবার ইরান হামলা চালাতে পারে ইসরায়েলের শঙ্কা খোদ এক ইসরায়েলি কর্মকর্তার। কি করবে আমেরিকা? তেহরান কি খাল কেটে কুমির আনবে? 2026 সালে বিমানে উঠে যাত্রীরা ফিরে গেল 2025-এ। এটি সায়েন্স ফিকশন নয়, বাস্তব ঘটনা। কিভাবে সম্ভব? কি রহস্য লুকিয়ে এর পেছনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান সহ আরও 5 দেশে হামলা চালিয়ে দখলে নিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের হুমকিও পেয়েছে দেশগুলো। প্রশ্ন উঠেছে, ইরান ছাড়া আরও কোন কোন দেশ ট্রাম্পের হুমকির মুখে পড়েছে? আর আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এসব দেশে যে কোনো সময় হামলা পারবে কি যুক্তরাষ্ট্র? ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা হলে পরিমাণ কতটা ভয়াবহ হবে আমেরিকার জন্য? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার পর মার্কিন হামলার শঙ্কায় আছে ইরান, ডেনমার্ক, কিউবা, মেক্সিকো ও কলম্বিয়া। নিজ দেশের স্বার্থ হাসিলেই কি এরই মধ্যে এসব দেশকে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় এই দেশগুলোতে হামলা চালাতে পারে ওয়াশিংটন। প্রশ্ন উঠেছে, কেন এসব দেশে হামলা চালাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প? আর হামলা হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী নিশানা হতে পারে কোন দেশ? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্গেট হতে পারে ইরান। দেশটির ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। রাজধানী তেহরান সহ একাধিক প্রদেশে বিক্ষোভ চলতে থাকায় অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে কঠিন জবাব দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পরমাণু ইস্যুতেও ইরানের ওপর ক্ষোভ আছে ওয়াশিংটনের। আমরা ইরানের দিকে ভালোভাবে নজর রেখেছি। তারা যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র শক্তভাবে তা প্রতিহত করবে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টার্গেটের ঝুঁকিতে আছে ডেনমার্ক। জাতীয় নিরাপত্তা ইস্যুর কথা বলে আবারও ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। এতে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্ক সহ ইউরোপের দেশগুলো। কড়া সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। ভেনেজুয়েলার পর লাতিন আমেরিকার আরও 3 দেশের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানে সরকারের সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ তুলেছেন কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়ায় হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত আছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা আগ্রাসনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করা তার কাছে কোনো বিষয় নয়। তাই অন্য দেশে হামলা করার আগে তিনি দ্বিতীয়বার ভাববেন না, মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শুধু ভেনেজুয়েলা নয়, ঝুঁকির মুখে পুরো লাতিন আমেরিকা। অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি শঙ্কা দেখা দিয়েছে গোটা লাতিন আমেরিকা অঞ্চল বড় সংঘাতের মুখে পড়ার। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বলেন, মার্কিন হামলা নতুন করে গেরিলা যুদ্ধ, বিদ্রোহ ও সহিংসতার জন্ম দিতে পারে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ক্যারিবীয় অঞ্চল থেকে আন্দিজ পর্যন্ত লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে অস্থিরতার ঢেউ তুলেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক ভাষার বদলে হুমকি, পাল্টা হুঁশিয়ারি ও সামরিক শক্তির ইঙ্গিতই মুখ্য হয়ে উঠেছে। উত্তেজনার কেন্দ্রে এখন কলম্বিয়ার প্রেসিডেন্ট, সাবেক গেরিলা যোদ্ধা গুস্তাভো পেত্রো। মাদুরোর পর তাকেও হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন পেত্রো। 5 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ বার্তায় পেত্রো বলেন, তিনি ব্যক্তিগতভাবে বহু আগেই সহিংসতার পথ থেকে সরে এসেছেন। তবু মাতৃভূমির অস্তিত্ব বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে সেই অঙ্গীকার পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্যকে অনেকেই প্রতীকী সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেও ব্যাখ্যা করছেন। পেত্রো কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। রাজনীতিতে আসার আগে তিনি M19 নামের একটি বিদ্রোহী সংগঠনের সদস্য ছিলেন, যা 1989 সালে শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র ত্যাগ করে। সশস্ত্র সংগ্রাম থেকে নির্বাচনী রাজনীতিতে তার এই যাত্রা একসময় কলম্বিয়ার জন্য আশার প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক ক্রমেই শীতল হয়ে পড়ছে।
মাদুরোকে আটক করার পর ট্রাম্প প্রকাশ্যে পেত্রোর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ চালাচ্ছেন। 4 জানুয়ারি তিনি বলেন, পেত্রো একজন অসুস্থ মানুষ। তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। এসবের জেরে পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি। ট্রাম্পের এ ধরনের মন্তব্য লাতিন আমেরিকার রাজনৈতিক পরিসরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সর্বশেষ ভেনেজুয়েলায় অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় লাতিন আমেরিকার পরিস্থিতি জটিল হয়ে উঠছে। পেত্রো শুরু থেকেই এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী বলে মন্তব্য করে আসছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির না করেই পেত্রোর নামে মাদক পাচারের অভিযোগ এনে পরিবারের সদস্যসহ তার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধু তাই নয়, মাদক বিরোধী যুদ্ধে মিত্রদেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে কলম্বিয়াকে। এসব নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে পেত্রো সতর্কতা জানিয়ে বলেছেন, কলম্বিয়ায় মার্কিন সামরিক আগ্রাসনের ফল ভয়াবহ হতে পারে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটাতে পারে এবং নতুন করে গেরিলা যুদ্ধ, বিদ্রোহ ও সহিংসতার জন্ম দিতে পারে। 2026 সালের জাতীয় নির্বাচনের আগে এই উত্তেজনা পেত্রো সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, কলম্বিয়ার ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে আরও মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুধু ভেনেজুয়েলাকেই নয়, পুরো অঞ্চলকেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, এই শক্তি প্রদর্শনের রাজনীতি কি শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে ফিরবে, নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে পুরো লাতিন আমেরিকা? হিজল জোবায়ের, বাংলা ভিশন। মাদক সন্ত্রাসবাদ মামলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে তোলা হলে সোমবার নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটন ফেডারেল হাসপাতালে তোলা হয়। আদালতে মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আছেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী 17 মার্চ পর্যন্ত পরবর্তী শুনানি ধার্য করেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের শপথের কয়েক ঘণ্টা পর প্রাসাদের বাইরে একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেইনাল্ডো মার্কিন হামলাকে অবৈধ আখ্যায়িত করে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিবাদে ফুঁসে উঠছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। খোদ মার্কিন নাগরিকরা রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু করেছে। তাদের দাবি, মাদুরোকে আটক বা বিচার করার কোনো অধিকারই নেই যুক্তরাষ্ট্রের। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশেও। যুক্তরাষ্ট্রে ও দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় এসব বিক্ষোভে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনায় আগেই তীব্র প্রতিবাদ জানায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা। এবার সরব দেশগুলোর সাধারণ জনগণও। নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে আনার ঘটনায় সবার আগে সরব হয়ে ওঠে মার্কিনিরাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। কারো হাতে ছিল ভেনেজুয়েলার পতাকাও। এই বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ে দেশটির অন্যান্য শহরে। নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে মাদুরোর বিচার চলাকালেও আদালত চত্বরের বাইরে বিক্ষোভকারীরা তাদের মুক্তির দাবি জানায়। আমরা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবি নিয়ে এসেছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মার্কিন আদালতে আটকে রাখার কোনো অধিকার আমেরিকার নেই। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ করছে ভেনেজুয়েলাবাসী। এ সময় মাদুরোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন বিক্ষোভকারীরা। আমরা প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করছি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা করতে প্রস্তুত।
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন করি, আমরা তাকে ফেরত চাই। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। মার্কিন দূতাবাসের বাইরে এই বিক্ষোভে বিক্ষোভকারীরা মার্কিন নীতির প্রতি তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। তারা ট্রাম্পের ছবিযুক্ত পোস্টারে আগুন জ্বালিয়ে দেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনাও করেন। এখন পর্যন্ত কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও একটি বিবৃতিতে বলা হয়েছে যে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো শক্তিশালী অবস্থান নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা যেতে পারে বা জাতিসংঘের সদস্য হিসেবে তার অধিকার কেড়ে নেওয়া যেতে পারে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই অঞ্চলের দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বেপরোয়াভাবে ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। আমরা নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব পালনে সমর্থন করি। ভারতেও চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ভেনেজুয়েলায় আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে দেশটির দক্ষিণ চেন্নাই শহরে বিক্ষোভ করেছে বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা। এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এটি শুধুমাত্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, এটি একটি জাতির সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত আমেরিকান আধিপত্য। সারা বিশ্বেই এর নিন্দা করে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা ভেনেজুয়েলার সমর্থনে প্রতিবাদ করছি, এই প্রতিবাদ চলবে। ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে কেন্দ্রীয় সরকারের নীরবতার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে বামপন্থী দলটি। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার বর্বর ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান, এমন ধারণা খোদ ইসরায়েলের এক কর্মকর্তার। তার ধারণা, চলমান বিক্ষোভ থেকে সাধারণ জনগণের মনোযোগ সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, আর এতে বাড়বে ইরানের ভূখণ্ডে আমেরিকার হামলার সংখ্যাও। প্রশ্ন উঠেছে, ইরান কি খাল কেটে কুমির আনবে, নাকি ইরানে হামলা চালাতে নতুন নতুন সব ষড়যন্ত্র আর উস্কানি দিচ্ছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র? বিস্তারিত মিরফাজদের আপডেট ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলা অপারেশন সফল হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া। ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়ে ট্রাম্প এখন তার বাহিনীর মুখ ইরানের দিকে ঘুরিয়ে দিয়েছেন কিনা সেই প্রশ্নই তুলছেন অনেকে। মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সতর্কবার্তা দেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের বিরোধীদলীয় এই নেতা বলেন, আমি ইরানের নেতাদেরকে পরামর্শ দিচ্ছি, ভেনেজুয়েলায় যা ঘটছে তা তারা দেখুক। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, মাদুরোকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার ঘটনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল NIACর সভাপতি জামাল আবদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন ধরনের এই আইন বহির্ভূত আচরণ বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, মাদুরোর অপহরণের ঘটনায় ইরান মনে করতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি অর্থহীন এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDFকে নির্দেশ দিয়েছে তেল আবিব। ৫ জানুয়ারি এক প্রতিবেদনে চ্যানেল 12 জানিয়েছে, IDFের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির IDF নিয়ে 4 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুগপৎ যুদ্ধের প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।
গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে। বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালালে ইরানকে কঠোরভাবে আঘাত করা হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভেনেজুয়েলার মতো সরাসরি নেতৃত্ব অপসারণ মডেল ইরানের ক্ষেত্র প্রয়োগের চেষ্টা হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। একই উদ্দেশ্যে ইরানেও অভিযান চালাতে পারেন তিনি। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, যা বিশ্ব রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনায় কাঁপছে নেপাল। জারি করা হয় কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের বিহারের সঙ্গে লাগোয়া নেপালের সীমান্ত। নিরাপত্তাহীনতায় নেপাল ছাড়ছেন আতঙ্কিত ভারতীয়রা। সামাজিক মাধ্যমে হায়দার আনসারি ও আমানত আনসারি নামে দুজনের পোস্ট করা একটি বিতর্কিত ভিডিও নিয়ে উত্তেজনার এই সূত্রপাত। স্থানীয় হিন্দুদের দাবি, দেবতা আর মন্দিরকে অপমান করা হয়েছে ওই ভিডিওতে। ধানুষা জেলার কমলা পৌরসভার এই দুই ব্যক্তিকে ধরে পুলিশে দেওয়া হলেও ভিডিওটি ভাইরাল হলে ধানুষা ও পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর ইট পাটকেল ছড়ে বিক্ষুব্ধরা। হামলা হয়েছে স্থানীয় থানায়। এক পর্যায়ে ধানুষা জেলার সাখুয়া মারান এলাকার একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। এমন অবস্থায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত কারফিউ জারি করা হয় ভারত সীমান্তের কাছাকাছি বীরগঞ্জ শহর সহ আশেপাশের এলাকায়। মঙ্গলবার সকালেও পরিস্থিতি শান্ত না হওয়ায় কারফিউয়ের মেয়াদ আবার সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে ভারতের বিহার লাগোয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সশস্ত্র সীমা বল SSB। বিশেষ নজরদারি চলছে ভারত ও নেপালের মধ্যে সংযোগ স্থাপন করা মৈত্রী সেতুতে। এবার যুক্তরাষ্ট্রে বাস করা বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এক বিস্ফোরক দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি দেশটির সরকারের বিভিন্ন খাতের সহায়তার উপর বেঁচে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প। এই তালিকায় 19তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এক বিস্ফোরক দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি দেশটির সরকারের বিভিন্ন খাতের সহায়তা বা ওয়েলফেয়ারের ওপর বেঁচে আছে। 5 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প। 120 দেশের তালিকাটিতে দেখানো হয়েছে কোন কোন দেশের অভিবাসী পরিবারগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কত শতাংশ সহায়তা নেয়। এই তালিকায় 19তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে 54.8% পরিবার মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে থাকে। ভুটান এই তালিকায় শীর্ষে রয়েছে। তালিকা অনুযায়ী ভুটান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পরিবারগুলোর 81.4%ই মার্কিন সরকারের সহায়তা নেয়। দ্বিতীয় অবস্থানেই আছে ইয়েমেন, যেখানে এই হার 75.2%। এরপর রয়েছে সোমালিয়া, যেখানে 71.9% পরিবার সরকারি সহায়তার উপর নির্ভরশীল। এছাড়াও তালিকায় পাকিস্তান, চীন ও মিয়ানমারের নাম রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই তালিকা ব্যবহার করে পাবলিক চার্জ আইনকে আরও কঠোর করতে পারেন। অর্থাৎ কোনো অভিবাসী যদি তালিকায় থাকা দেশগুলোর নাগরিক হন এবং সরকারি সাহায্য নেন, তবে তার গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়া কঠিন করে তুলবেন ট্রাম্প। অভিবাসীদের আমেরিকার উপর বোঝা হিসেবে চিত্রিত করার যে রাজনীতি ট্রাম্প শুরু করেছেন, তাতে বাংলাদেশিদের এই পরিসংখ্যান নতুন করে বিতর্কের জন্ম দিল। কিন্তু এটি কি প্রকৃত তথ্য, নাকি অভিবাসন বিরোধী নতুন কোনো অভিযানের পূর্বাভাস, সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 2026 সালে বিমানে উঠে যাত্রীরা ফিরে গেল 2025-এ। না, এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, টাইম মেশিনে চড়ার কোনো গল্পও নয়, ভবিষ্যতের কোনো গোপন প্রযুক্তিও নয়। তাহলে কিভাবে ঘটল এমন ঘটনা? সত্যি কি ঘড়ির কাঁটা, ক্যালেন্ডার সবকিছুকে পেছনে ফেলে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দিতে গিয়ে অতীতে ফিরে গেছে যাত্রীরা? কিভাবে সম্ভব? এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। 2026 সালে বিমান উড়ে অবতরণ করল 2025-এ। কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, না আছে টাইম মেশিন, না ভবিষ্যতের কোনো রহস্যময় প্রযুক্তি। তবু সাধারণ একটি বিমানে চড়েই যাত্রীরা ফিরে গেলেন অতীতে।
শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন ঘটনা বাস্তবে ঘটেছে। কিন্তু কিভাবে? নতুন বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে যখন উদযাপন, ঠিক তখনই কিছু বিমানযাত্রী ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারকে পেছনে ফেলে পৌঁছে গেলেন আগের বছরে। এরো রাউটসের তথ্য অনুযায়ী মোট 14টি যাত্রীবাহী বিমান 2026 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করে এবং অবতরণ করে 2025 সালের 31 ডিসেম্বর। এর মধ্যে সবচেয়ে আলোচিত ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট CX-880 বোয়িং 777 মডেলের এই বিমানটি 1 জানুয়ারি রাত 12টা 34 মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে 31 ডিসেম্বর রাত 9টা 28 মিনিটে লস অ্যাঞ্জেলসে অবতরণ করে। এই বিমানের যাত্রীরা মাঝ আকাশে একবার এবং মাটিতে নেমে আরও একবার একই দিনে 2 বার নতুন বছর উদযাপন করলেন। অর্থাৎ 2026 সালে যাত্রা শুরু করলেও তারা নামলেন এমন এক জায়গায় যেখানে তখনও 2026 সাল শুরুই হয়নি। একই বছরে 2 বার 31st নাইট একেবারেই বিরল এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্য কোনো টাইম মেশিন লাগেনি ভবিষ্যতের প্রযুক্তিও। অদ্ভুত এই ঘটনার পেছনে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখা মূলত পৃথিবীর ক্যালেন্ডারকে 2 ভাগে ভাগ করে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই রেখা অতিক্রম করার সময় হঠাৎ করেই বদলে যায় তারিখ ও সময়। রেখার এক পাশে যেখানে নতুন দিনের শুরু, অন্য পাশে সেখানে এখনও আগের দিন চলছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেকে একে আখ্যা দিয়েছেন বাস্তব জীবনের টাইম ট্রাভেল। ইউনাইটেড এয়ারলাইন্সও তাদের সোশ্যাল মিডিয়ায় এই যাত্রীদের বিশেষ মুহূর্তের শুভেচ্ছা জানিয়েছে। মজার ব্যাপার হলো, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি কিছুটা বিলম্বিত হওয়ায় যাত্রীরা পেয়েছেন দ্বিতীয়বার পার্টি করার আরও বেশি সময়। বিজ্ঞান বা কল্পকাহিনী নয়, পৃথিবীর ভূগোলই বোঝালো সঠিক সময়ে সঠিক রুটে উড়লে সময়কেও হার মানানো যায়। নতুন বছরের এই যাত্রীরা পেলেন এমন এক গল্প যা তারা সারা জীবন শোনাতে পারবেন। শাহরিয়ামান সানি, বাংলাভিশন। ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। ফলে দীর্ঘ রক্তক্ষয় আর রাজনৈতিক লড়াই পেরিয়ে কূটনৈতিক স্বীকৃতির নতুন অধ্যায়ে যুক্ত হল ফিলিস্তিন। লন্ডনে দূতাবাস উদ্বোধনকে ঐতিহাসিক মুহূর্ত বলছেন ফিলিস্তিনের দূত। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, ইউরোপীয় রাজনীতিতেও পাঠাচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষা, রক্তক্ষয় আর রাজনৈতিক টানাপোড়েনের ইতিহাস পেরিয়ে এক নতুন কূটনৈতিক অধ্যায়ে পা রাখল ফিলিস্তিন। ইসরায়েলের চরম আপত্তি উপেক্ষা করে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জাতির স্বীকৃতি, অস্তিত্ব ও রাষ্ট্রীয় অধিকারের এক শক্তিশালী বার্তা পেয়েছে বলে মনে করছেন ফিলিস্তিনের বাসিন্দারা। 5 জানুয়ারি লন্ডনের পূর্বাঞ্চলীয় হারাম স্মিথে দূতাবাস উদ্বোধনের মধ্য দিয়ে ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলকে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি দূত হাসাম জুমলুত। তিনি একে অভিহিত করেন ঐতিহাসিক মুহূর্ত হিসেবে। তার ভাষায়, এটি এমন এক দিন যা ফিলিস্তিনিদের দীর্ঘ লড়াইয়ের কূটনৈতিক স্বীকৃতির দলিল হয়ে থাকবে। গেল বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের তীব্র আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয় লন্ডন। বিশেষ করে গাজায় টানা 2 বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ হামলা ও মানবিক বিপর্যয় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়ায়। সেই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই স্বীকৃতিকে দেখা হচ্ছে নৈতিক ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থান গ্রহণের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে। দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে হুসাম জুমলুত জানান, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস ফিলিস্তিনি জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকারকে প্রতিষ্ঠা করে। এটি জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক, যেখানে ফিলিস্তিন আর অদৃশ্য বা অস্বীকৃত কোনো পরিচয় নয়।
তার দাবি এটি প্রমাণ করে ফিলিস্তিনিদের পরিচয় অস্বীকার করা যাবে না, অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয়, আর তাদের জীবনের মূল্যকে খাটো করার অধিকারও কারো নেই। বিশ্লেষকদের মতে এই দূতাবাস চালু হওয়া শুধু যুক্তরাজ্য ফিলিস্তিন দ্বিপাক্ষীয় সম্পর্কের অগ্রগতি নয়, বরং এটি ইউরোপীয় রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মধ্যপ্রাচ্য সংকটে পশ্চিমা অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত এবং ফিলিস্তিনি প্রশ্নে নতুন কূটনৈতিক বাস্তবতার সূচনা হিসেবেই দেখছেন অনেকেই। শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনি জাতির জন্য এই দূতাবাস তাই শুধু একটি ভবন নয়, বরং এটি আশা, স্বীকৃতি ও রাষ্ট্র হওয়ার স্বপ্নের দৃশ্যমান রূপ বলে মনে করছেন ফিলিস্তিনের নিপীড়িত বাসিন্দারা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। সূর্য যদি পৃথিবীকে এতটা গরম করতে পারে তাহলে তার চারপাশের মহাকাশ এত ঠান্ডা কেন? এই প্রশ্নটি আসে অনেকের মনেই। সূর্যের তাপেই পৃথিবীতে জীবনের বিকাশ হয়, পানি উষ্ণ থাকে, গাছপালা বেঁচে থাকে। অথচ সূর্যের কাছাকাছি থাকা সত্ত্বেও মহাকাশের তাপমাত্রা -270 ডিগ্রির কাছাকাছি। শুনতে অবাক লাগলেও এর পেছনে আছে খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। সূর্য কিভাবে তাপ দেয়, মহাকাশে কেন তা ধরে থাকে না, আর পৃথিবীর বায়ুমণ্ডল কিভাবে জীবনকে রক্ষা করছে, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। সূর্য যদি পৃথিবীকে এতটা গরম করতে পারে তাহলে তার চারপাশের মহাকাশ এত ঠান্ডা কেন? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। সূর্যের তাপেই পৃথিবীতে জীবন, সমুদ্রের পানি উষ্ণ, গাছপালা বেঁচে থাকে। অথচ সূর্যের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও মহাকাশের তাপমাত্রা -270 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে খুব সহজ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রথমে বুঝতে হবে সূর্য কিভাবে তাপ দেয়। সূর্য আগুনের মতো বাতাস গরম করে না। সূর্য থেকে যে তাপ আসে তা মূলত আলো ও বিকিরণের মাধ্যমে। এই আলো যখন কোনো বস্তুতে পড়ে তখন সে বস্তু গরম হয়। পৃথিবীর ক্ষেত্রে সূর্যের আলো এসে পড়ে মাটি, পানি, গাছপালা ও ভবনের ওপর। এগুলো আলো শোষণ করে এবং ধীরে ধীরে গরম হয়ে ওঠে। এরপর এই গরম পৃথিবী আবার তার চারপাশের বাতাসকে উষ্ণ করে। আইএফএল সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে সূর্য মূলত সরাসরি বাতাসকে গরম করে না, বরং যেসব বস্তু আলো শোষণ করতে পারে সেগুলোকেই গরম করে। মহাকাশের সাথে পৃথিবীর বড় পার্থক্যটা এখানেই। মহাকাশে কোনো বাতাস নেই, পৃথিবীর মতো নেই পানি বা মাটি, অর্থাৎ তাপ ধরে রাখার মতো কিছুই নেই। আলো এসে পড়লেও তার শোষণ করার মতো বস্তু খুব কম। ফলে সূর্যের আলো মহাকাশ দিয়ে ছুটে গেলেও সেখানে তাপ জমে থাকার সুযোগ হয় না। ব্রাইট সাইডে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে মহাকাশ মূলত একটি বিশাল শূন্যতা, যেখানে তাপ আটকে রাখার মতো কোনো মাধ্যম নেই। পৃথিবীর আরেকটি বড় সুবিধা হলো তার বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল সূর্যের তাপ ধরে রাখে, অনেকটা কম্বলের মতো। দিনে সূর্যের আলো এসে পৃথিবীকে গরম করে, আর রাতে সেই তাপ পুরোপুরি বেরিয়ে যেতে পারে না। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা অনেকটাই চাঁদের মতো হয়ে যেত। দিনে খুব গরম আর রাতে ভয়ানক ঠান্ডা। তাহলে কি সূর্যের কাছাকাছি গেলেই সব জায়গা গরম হবে? আসলে তা নয়। মহাকাশে যদি কেউ সরাসরি সূর্যের আলোয় থাকে তাহলে তার শরীরের যে অংশে আলো পড়বে তা খুব গরম লাগতে পারে, কিন্তু যেই অংশে আলো পড়বে না সেই অংশ দ্রুত ঠান্ডা হয়ে যাবে, কারণ তাপ ছড়িয়ে দেওয়ার মতো বাতাস সেখানে নেই। গবেষকদের মতে মহাকাশের ছায়া আর আলো এই দুইটির তাপমাত্রা পার্থক্য ভয়ঙ্কর রকমের বেশি হতে পারে। আর এ কারণেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীদের জন্য বিশেষ স্পেস স্যুট বানানো হয়। সেই স্যুট শরীরের তাপ ধরে রাখে এবং অতিরিক্ত গরম বা ঠান্ডা হতে দেয় না, না হলে একই সঙ্গে জমে যাওয়া ও পুড়ে যাওয়ার ঝুঁকি থাকত। সব মিলিয়ে বলা যায় সূর্য প্রচণ্ড গরম হলেও মহাকাশ ঠান্ডা থাকার মূল কারণ হলো সেখানে তাপ ধরে রাখার মতো কোনো মাধ্যম নেই। পৃথিবী সৌভাগ্যবান, কারণ এর আছে বায়ুমণ্ডল, পানি আর নানান বস্তু যা সূর্যের আলো থেকে পাওয়া তাপ ধরে রেখে জীবনকে সম্ভব করে তুলেছে। সূর্য আর মহাকাশের এই বৈপরীত্য আসলে আমাদের পৃথিবীর গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। এই নীল গ্রহটি সত্যিই কতটা বিশেষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
প্রায় 10 লাখ টাকার মাল চুরি করে পালালেও শেষ পর্যন্ত চিঠি লিখে ক্ষমা চেয়ে সব ফিরিয়ে দিল এক চোর। এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাদ্যযন্ত্রের দোকানে। চুরির এই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেশা কেটে যেতেই বদলে গেল গল্প। শেষ পর্যন্ত কি ঘটেছিল চোরের ভাগ্যে? ডেস্ক রিপোর্ট। দুঃখিত, আমি নেশার ঘরে ছিলাম। বড়দিনের শুভেচ্ছা। আপনি ভালো মানুষ। চুরির পর এভাবেই ক্ষমা চেয়ে চিঠি লিখে মালিককে পাঠালো এক চোর। শুধু তাই নয়, চুরি করা প্রায় 10 লাখ টাকার মালামালও ফেরত দিয়ে যায়। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ক্রেতা সেজে দোকানে ঢুকে এক ব্যক্তি দেওয়ালে ঝুলানো দামি ম্যান্ডোলিনগুলোর দিকে বারবার তাকিয়ে দেখেন, মোবাইলে ছবি তোলেন, আবার যথাস্থানে রেখে দেন। দেখে মনে হচ্ছিল একেবারে নিষ্পাপ সঙ্গীতপ্রেমী। কিন্তু সুযোগ বুঝে আচমকায় দুটি ম্যান্ডোলিন ওভারকোটের ভেতরে ঢুকিয়ে ছটকে পড়েন দোকান থেকে। বিষয়টি দোকানের মালিক বুঝতে পেরে দৌড়ে ছুটে যান, কিন্তু ততক্ষণে পালিয়ে যায় চোর। এরপর দোকানের মালিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ পোস্ট করেন, জানান 80-র দশকের দুটি বিরল ম্যান্ডোলিন চুরি হয়ে গেছে, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 10 লাখ টাকা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঘটল টুইস্ট। দিন কয়েকের মধ্যেই রহস্যময় সেই চোর আবারও হাজির দোকানের সামনে। তড়িঘড়ি করে দুটি বড় ব্যাগে ভরে ম্যান্ডোলিন রেখে যায় দোকানের সামনে, সঙ্গে হাতে লেখা একটি চিঠি, যেখানে লেখা ছিল, দুঃখিত, আমি নেশার ঘরে ছিলাম। বড়দিনের শুভেচ্ছা, আপনি ভালো মানুষ। চিঠি রেখে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, চোখের পলকে ছটকে পড়েন। 23 ডিসেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে অবস্থিত নিউ জার্সির লার্ক স্ট্রিট মিউজিক দোকানে এ ঘটনা ঘটে। এরপর ম্যান্ডোলিন ফিরে পেয়ে দোকানের মালিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও পুলিশ কিন্তু ছাড় দিচ্ছে না। চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে চিঠি ও বাদ্যযন্ত্রের ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন দোকানের মালিক। মোরশেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে শিশুদের অপরিহার্য টিকাদান কর্মসূচি থেকে কোভিড সহ 6টি রোগ প্রতিরোধী ডোজ সরিয়ে ফেলেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এতে চরম উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক আর অভিভাবকেরা। স্বাস্থ্য নীতিমালায় পরিবর্তন নিয়ে দীর্ঘ গুঞ্জনের পর 5 জানুয়ারি শিশুদের টিকা বিষয়ক নতুন সংশোধনীর ঘোষণা দিল সিডিসি। গত বছরের ডিসেম্বরে এমন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নির্দেশনায় শিশুরা এখন অপরিহার্য টিকা 17টির পরিবর্তে 11টি পাবে। তালিকা থেকে বাদ পড়েছে কোভিড, রোটাভাইরাস, হেপাটাইটিস এ, বি, ফ্লু ও ডেঙ্গুর টিকা। বাদ পড়া টিকাগুলো শুধু উচ্চ ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বা চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে দেয়া হবে। এতে উদ্বেগ জানিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স। এই সিদ্ধান্ত শিশুদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেবে বলে মনে করছেন অ্যামোরি ভ্যাকসিন সেন্টারের পরিচালক ডাক্তার ওয়াল্টার ওরেনস্টেইন। ডেমোক্রেটিক পার্টি ছাড়াও খোদ রিপাবলিকান সিনেটররা পর্যন্ত ট্রাম্পের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। তীব্র তুষারপাতে রাস্তায় জমে থাকা পাহাড় সমান বরফ ভেঙে স্কুলে গেল 4র্থ শ্রেণীর এক ছাত্র। বরফ ভেঙে স্কুলে পৌঁছানো সেই ভিডিও ভাইরাল হলে তা নজরে পড়ে কিরগিজস্তানের প্রেসিডেন্টের। লেখাপড়ার প্রতি এমন নিষ্ঠার পুরস্কার হিসেবে ছোট ছেলেটিকে বিশেষ সম্মাননা উপহার দেন প্রেসিডেন্ট। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। স্কুলে না গেলে পেতে হবে শাস্তি, যে করেই হোক যেতে হবে স্কুলে। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখে বরফে ঢেকে আছে পুরো সড়ক। এমন তুষারপাতেও স্কুলে যাওয়া আটকাতে পারেনি বালককে। তার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছে পুরস্কারও। তুষার ডিঙিয়ে বালকের স্কুলে যাওয়ার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও সূত্রে জানা গেছে, সারা রাতের টানা তুষারপাতে রাস্তা পরিণত হয়েছিল বরফের পাহাড়ের মতো। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর পর্যন্ত জমে যায় বরফ। এমন পরিস্থিতিতে ঘরবন্দি থাকায় যেখানে দুষ্কর, সেখানে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বরফ ভেঙে এগিয়ে চলে 4র্থ শ্রেণীর ছাত্র। বরফে বারবার থমকে গেলেও পিছিয়ে যায়নি সে। দৃঢ় ইচ্ছে শক্তি যেন ঠেলে নিয়ে গেছে তাকে গন্তব্যের দিকে। জানা গেছে ভিডিওটি কিরগিজস্তানের। পড়াশোনার প্রতি শিক্ষার্থীর এমন একাগ্রতা নজর কাড়ে দেশটির রাষ্ট্রপতিরও। বর্ষবরণ অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ।
সাহস আর শিক্ষার প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বালকটির হাতে তুলে দেন ল্যাপটপ, ফুটবল, মোবাইল ফোন সহ নানা উপহার। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।